ঠিক আছে, আমরা শুরু করব। আমরা লেকচার 4 এ কতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম? একটু পেজ নাম্বার খুলো। কত নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম? কত নম্বর প্রবলেম? 4.1 পড়াছিলাম বৃত্তের। 4.1 কত পর্যন্ত পড়িয়েছিলাম লেকচার 4 এ? মনে আছে? আর মনে আছে? আমরা মনে হয় 25 নাম্বার পর্যন্ত পড়িয়েছি। হ্যাঁ, 25। সো ফার আই নো 25। ওকে, 4টা লেকচার আপলোড করা আছে না ইউটিউবে। আমরা আজকে লেকচার 5 থেকে শুরু করব। ওই 4টা লেকচারই মনে হয় অনলাইনে ছিল। ওকে, ঠিক আছে। লেকচার 4। ওকে, তা আমরা আজকে শুরু করব টাইপ 6 থেকে। টাইপ 6, হ্যাঁ লেকচার 5 আর কি। হ্যাঁ, লেকচার 5। লেকচার 5 এর টাইপ 6 থেকে শুরু করব। ঠিক আছে, ওকে। তো টাইপ 6 এ দেখো, টাইপ 4 এ আমরা কি বলছিলাম? যখন ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন সেই বৃত্তের সমীকরণটা আমরা পড়ছিলাম, ঠিক না? আর টাইপ 6 এ আমরা পড়বো যে একটা বৃত্ত হচ্ছে যে কোনো দুটা বিন্দু দিয়ে যাবে এবং তার কেন্দ্র একটা পার্টিকুলার রেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, ধরো আমরা যদি 26 নাম্বার প্রবলেমটা যদি একটু দেখি। ওকে, বলছে যে 2x - y = 3। ধরো এই একটা রেখা, এটা হচ্ছে 2x + y - 3 = 0। বলছে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, মানে এই রেখার উপর কেন্দ্র ধরো একটা বৃত্তের, এবং বলছে তারা বলছে এই বৃত্তটা দুটো বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে 3 - 2, একটা হচ্ছে 3 - 2, র্যান্ডমলি যে কোনো দুটো পয়েন্ট। ওকে, র্যান্ডমলি নিচ্ছি আমরা -2 0। ওকে, তো এই বৃত্তের বেসিক্যালি আমাদের এই বৃত্তের সমীকরণটা কি করা লাগবে? বের করা লাগবে। ওকে, তাহলে বোঝা গেল? প্রশ্নটা বোঝা গেল? এই রেখার উপর কেন্দ্র এবং এই দুটা বিন্দু দিয়ে যায় এমন এই বৃত্তটার সমীকরণটা বের করা লাগবে। ওকে, আচ্ছা আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে যদি তুমি ব্যাসার্ধ বের করতে পারো তাহলে তুমি বৃত্তের কোন সমীকরণে যাবা? x - h² + y - k² = r² এ যাবা। মনে আছে? অনেকদিন আগে পড়াইছিলাম মনে হয় অনলাইনে, না? এরপর আর আমাদের কন্টিনিউ করা হয় না অনলাইনটা, আমার বেশ কিছু ব্যস্ততার কারণে। যাই হোক, বৃত্তের সাধারণত দুই ধরনের সমীকরণ থাকে, একটা হচ্ছে জিএফসি এর মাধ্যমে, আর একটা হচ্ছে এইচকে এবং আর এর মাধ্যমে। আমরা এইচকে এবং আর তখনই ব্যবহার করব যখন আমাদের আরটা দেওয়া থাকবে অথবা কোনো উপায়ে বের করা যাবে। ওকে, এছাড়া আমরা ওই সমীকরণটা ব্যবহার করব না। আমরা সবসময় জিএফসি রিলেটেড সমীকরণটা উই হ্যাভ টু ইউজ। ওকে, তো এখানে কোনো ওয়েতে কিন্তু তুমি আর বের করতে পারবা না। আর মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বের করতে পারবো না, কারণ কেন্দ্রই তো দেওয়া নাই। তুমি যদি বলো এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব, বের করতে পারবা না। ওকে, আমরা রেখা থেকে সাধারণত কোন একটা বিন্দু লম্ব দূরত্ব বের, মানে লম্বভাবে থাকলে দূরত্ব বের করতে পারি। তো আমরা তো জানি না এই বিন্দু এবং এই বিন্দু এরা লম্বভাবে আছে নাকি লম্বভাবে নাই। এই জন্য আমাদেরকে মানে আমরা আর বের করার কোনো ওয়েও নাই, আর ডিরেক্টলি বের করা যাচ্ছে না। তাহলে আমরা কি ধরে নিব? এই বৃত্তের সমীকরণ ধরি। বৃত্তের সমীকরণ লিখো। বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এইটা ধরো একদম সমীকরণ। ঠিক আছে, এটা একদম সমীকরণ। যখন তুমি এই সমীকরণ ধরে নিলে, এই দেখো, যখন তুমি এই সমীকরণ ধরে নিলা তখন আলটিমেটলি বৃত্তের কেন্দ্রটা কত হয়ে গেল? -g - f। এই সমীকরণ ধরে নিশ্চয় মানে হচ্ছে এটা যার সমীকরণ তার কেন্দ্র হচ্ছে -g - f। ওকে, এখন এই যে এক নং বৃত্তটা দুটো বিন্দু দিয়ে যাচ্ছে না? এক নং বৃত্ত কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে?
প্রথমে হচ্ছে 3 মাইনাস 2, তাহলে সুতরাং 3 মাইনাস 2 এখানে বসাই দিতে পারবো না? বসাই দিলে এখানে 3 আর এখানে -2, মানে x এর জায়গায় 3, y এর জায়গায় -2 বসাইলে দিস ইজ 9 আর এখানে দিস ইজ 4, 3 বসাইলে 6g, x এর জায়গায় 3 বসাইলে 6 আর ওই যে -2 বসাইলে -4f প্লাস c ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 6g মাইনাস 4f প্লাস c ইকুয়ালস টু কত হয়? এই অংশটাও পাশে নিলে এটা হচ্ছে 4, 13 মাইনাস 13। ধরো এটা তুমি 2 নং সমীকরণ পাইলা। বুঝছো? বুঝা গেল নি? ওকে, এখন দেখো খেয়াল করো, এটা তো পাইলাম। ওকে, এরপরে আবার এই 1 নং বৃত্তটা আবার কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যাচ্ছে না? -2 0, তাহলে -2 0 বসাইলে তুমি GFC রিলেটেড আরেকটা ইকুয়েশন পাবো না? তাহলে -2 আর 0 যদি এখানে বসাই তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 0, এখানে হবে -4g, না এখানে এই যে তুমি x এর জায়গায় -2 বসাইছো, তো 2 আর 2 -4। ওকে, তারপর হচ্ছে প্লাস এটা 0 হয়ে যাবে, আবার প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে কত হয়? -4g প্লাস c ইকুয়ালস টু -4। এটাকে আমরা 3 নং দিলাম। ঠিক আছে, কয় নং দিলাম আমরা? 3 নং দিলাম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আবার দেখো, যখন তুমি এটা বের করছো তখন তোমার দুইটা ইকুয়েশন হইল না? আচ্ছা, এই যে বৃত্তের সমীকরণ ধরে নিছি, এই বৃত্তের সমীকরণটাই আমাদের লাগবে, ঠিক না? এখানে কিসের মান বসাইতে হবে? GFC এর মান বসাইতে হবে না? তো যখন তুমি সমীকরণ ধরে নিছো তখন তোমার টার্গেট ছিল যে তুমি GFC এনিহাউ ইউ উইল ফাইন্ড। ওকে, তো GFC এই 3টা ভেরিয়েবল বের করার জন্য, 3টা আননোন বের করার জন্য তোমার কয়টা ইকুয়েশন দরকার? 3টা। আমরা জানি শুধুমাত্র G এবং F যদি হইতো তাহলে আমরা 2টা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারতাম, বাট এখানে GFC 3টা জিনিস বের করতে হবে। তাহলে কয়টা ইকুয়েশন লাগবে? 3টা। তুমি একটা বানাইলা, আরেকটা বানাইলা, আরেকটা ইকুয়েশন লাগবে না? এবং ওই ইকুয়েশনটা বানানোর জন্যই কিন্তু এখানে এই রেখার উপর কেন্দ্র এটা বলে দিছে। এ -g -f এটা কোন রেখার উপর বলো তো? -g -f কোন রেখার উপর? 2x plus y -3, 0 রেখার উপর। সুতরাং এই -g -f দ্বারা এটা স্যাটিসফাই করবে না? হ্যাঁ, তাহলে এটা এখানে বসাই দিলে কত হবে? -2g -f -3 = 0, তাহলে -2g -f = 3 পাই গেলা আরেকটা সমীকরণ। দেখো তো এটা 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 তিনটা সলভ করে GFC পাবা না? করো, ক্যালকুলেটর সলভ করো। ইকুয়েশনে গিয়ে ইয়েস না 5 এ যাও, ইকুয়েশনে যাও, মোডে গিয়ে ইকুয়েশনে যাও। nx by প্লাস cnz ইকুয়ালস টু d আছে না? ওটাতে যাও, ওটাতে গিয়ে এবার এগুলো ইনপুট করো। ম্যাট্রিক্স ফরম্যাটে আসছে না? হ্যাঁ, এই যে প্রথমে 6 দাও, তারপর -4 দাও, তারপর 1 দাও, তারপর -13 দাও, ইকুয়াল দিয়ে দিয়ে বসাও একটা একটা। এরপর এখানে দিয়ে দেওয়ার সময় সাবধান, ভেরি কেয়ারফুলি। তুমি প্রথমে জি দিবা, তারপর এফ দিবা, তারপর সি দিবা, ঠিক না? এখানে জি এর মান -4 ঠিক আছে 2 নম্বর ইকুয়েশনে, বাট এফ এর মান কিন্তু 0, মানে এফ এর সহগ 0, সি এর সহগ 1, তারপর দিবা -4, এখানে দিবা -2 -1 0 3 দিছো।
কত কত আসছে দেখো। কত আসছে 2, সুতরাং 2, 3 ও 4 সমাধান করে জি এর মান কত পাচ্ছি আমরা, এফ এর মান কত পাচ্ছি, হ্যাঁ -7 ডিভাইডেড বাই 6, তারপরে -2/3, তারপরে -26/3। এত ঝামেলা হয়েছে কেন? ফ্র্যাকশন চলে আসছে, নরমালি তো ম্যাথগুলো ফ্র্যাকশন থাকে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন থাকবে, যেরকম দেওয়া আছে ওরকম আর কি। নরমালি এগুলো একদম ভ্যালু দেওয়া, ভ্যালু ডিরেক্টলি ফ্র্যাকশন না আসে, মানে ডেসিমাল ভ্যালু আসে, এরকম কিছু দেওয়া থাকে। যাই হোক, তো এই জিএফসি এখানে বসাই দিলে, সুতরাং 1 নং এ তুমি জিএফসি যদি তুমি বসাই দাও, তাইলে তাহলে কত পাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপরে এখানে -7 ডিভাইড বাই 3x হয়ে যাবে না, 2 কাটাকাটি করলে, তারপর হচ্ছে এখানে -4y ডিভাইডেড বাই 3 হবে, তারপর এখানে -26 ডিভাইডেড বাই 3 হবে ইকুয়ালস টু 0। 3 গুণ করে দিলে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার -7x -4y -26 সমান 0। যদি আমরা কোনো ভুল না করি ক্যালকুলেশনে, তাহলে দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, যদি আমরা কোনো ভুল না করি তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। হ্যাঁ, তোমার এটাই আসছে না, তাহলে ঠিক আছে, দেখো আনসারে, দেখো মিলছে কিনা। যদি না মিলে তাহলে ক্যালকুলেশন ভুল করছি, প্রসেস ঠিক আছে, ওকে। আর মিলে গেলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই বরাবর হইলে তো, মানে এই একটা বিন্দু যদি এখানে হয়, এই একটা বিন্দু যদি এখানে হয়, তাহলে এটা ব্যাস না, ওটা তুমি আগের টাইপে চলে যাচ্ছ আর কি। তখন ওই যে আগের টাইপ ইউজ করতে হবে, যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, হ্যাঁ আগের টাইপ দিয়ে হয়ে যাবে, ঠিক না? কথা হচ্ছে আমি যদি ব্যাসার্ধ বের করতে পারি, ঠিক আছে, অথবা ব্যাসার্ধ বের করার কোনো ওয়ে যদি আমার থাকে, ঠিক আছে, তাহলে আমরা ওই যে আগের সূত্রতে মানে বৃত্তের আদর্শ সমীকরণ ব্যবহার করবো, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার। আর ডিরেক্টলি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে তো আমরা ওই যে ওই সূত্রটা ব্যবহার করি। এটা বৃত্ত হইলে এটা যদি x1 y1 হয়, আর এটা যদি x2 y2 হয়, তাহলে ওই যে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়ালস টু 0। ডিরেক্টলি এটা ব্যবহার করি আমরা যদি কি দেওয়া থাকে, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে। ঠিক আছে, বুঝছো? সাতাশ নাম্বার দিয়ে করো, 27 আর 28 সেম, তোমরা 27টা করো। বই আনো নাই? শেষ, দাও বইটা দাও। ওকে, আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করবো এই টাইপ থেকে, সেটা হচ্ছে 29। ঠিক আছে, আমি
নাম্বার 29। ওকে, কাউকে দেখা যায় এতটুকু? দেখো তো, আচ্ছা দেখা যায়। বলছে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, একটা বৃত্তের কত তারা বলছে, যেই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে তারা বলছে যে √10/2। ঠিক আছে, বুঝলাম। বলছে 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বৃত্তটি কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। বলছে এই যে কোন একটা রেখা ধরো, ঠিক আছে, y সমান 3x - 7। ওকে, বলছে যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা এবং বৃত্তটা 1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং বৃত্তটি যে কেন্দ্র এটা এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে না, আমরা কোন সূত্র ব্যবহার করব? x - h² + y - k² সমান r²। ঠিক আছে, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ লিখবো x - h² + y - k²। আর ডিরেক্টলি দেওয়া আছে না, ডিরেক্টলি দেওয়া আছে না, আর তো এটার স্কয়ার বসাইলে কত হবে? এটার স্কয়ার কত হয়? 10/4, 5/2 আর কি, আর স্কয়ার না। তো যখন তুমি এই সমীকরণটা ধরে নিছো তখন বৃত্তের কেন্দ্রটা আলটিমেটলি তুমি h কে চিন্তা করে নিলা। ঠিক আছে, কেন্দ্র h কে। এখন প্রথম কথা হচ্ছে এই যে বৃত্তটা ধরো, এটা হচ্ছে 1 নং বৃত্ত, যদিও রেখাটাকে 1 নং দিবা, বৃত্তটাকে 2 নং দিবা। প্রথম কথা হচ্ছে এই বৃত্তটা হচ্ছে 1 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, কিছু জানি না, ধরে নিচ্ছি বৃত্তটা 1 বিন্দু দিয়ে যায়, এটা জানি। ওকে, তাহলে এই 1 নং বৃত্ত যদি 1 বিন্দু দিয়ে যদি যায়, 1 নং বৃত্ত যদি 1 বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা যদি 1 বিন্দু দিয়ে যায়, তাহলে 1 বিন্দু এখানে বসাই দিতে পারবা, x এর জায়গায় 1, y এর জায়গায় 1। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1 - h² + 1 - k² = 5/2। Is it clear? ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সলভ তো করবো, ঠিক না? আমাদের ইকুয়েশন বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে সলভ করা, h এবং k বের করা। তো এর জন্য একটু আমরা ক্যালকুলেশন হালকা করে নিব। এটা হচ্ছে 1 - 2h + h² + 1 - 2k + k² = 5/2। ওকে, তাহলে সেক্ষেত্রে কি থাকে? h² + k², তারপর হচ্ছে -2h - 2k, আর 1 মিলে 2 হয়, 2 ওদিকে চলে গেলে -2 না, তাহলে সেক্ষেত্রে ভাগ বিয়োগ করলে 1/2 হয়। বোঝা গেল নাকি? বোঝা গেল? 1 1 2 ওদিকে গেল, 5/2 -2, 2 2 4 হয়, তাহলে 5 - 4/2 1/2, ঠিক না? আচ্ছা, আসলে একটা সমীকরণ। আবার এই বৃত্তে দেখো, তোমার এখানে আননোন কয়টা বলো তো? চলক কয়টা? চলক কয়টা? 2টা না? তাহলে সমীকরণ কয়টা তুমি বের করবা সলভ করার জন্য? 2টা। তাহলে একটা অলরেডি বের করে ফেলছো, তাহলে আরেকটা কিভাবে বের করা যায়? এখানে তো আরেকটা বিন্দু দেওয়া নাই, তুমি বসাই বের করে ফেলবা। তাহলে সেক্ষেত্রে ওই যে এই কেন্দ্রটা এই রেখার উপর হইলে কেন্দ্রের x এবং y এর মান এখানে বসাই দিব। ওকে, তাহলে কি লিখবো আমরা? হ্যাঁ, কি লিখবো আমরা? যে h এবং k কার উপর হলে y = 3x - 7 এর উপর যদি হয়, তাহলে y যে এটা y এর মান হচ্ছে k, তার মানে k সমান 3h - 7 হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এখন এটা সলভ করা যাবে না? অবশ্যই সলভ করা যাবে। তুমি k এর মান এখানে এনে বসাই দিলে তো তোমার কাজ হয়ে যাচ্ছে। সুতরাং 3 নং এর k এর মান আমরা কোথায় বসাই দিব? 2 নং এ বসাই দিব। 2 নং এ বসাইলে কত হবে? প্রথমে হবে h², তারপরে এই k এর জায়গায় এটা বসাইলে এটা হোল স্কয়ার হবে না? তাহলে তখন 9h² - 42h + 49 হবে। একসাথে হোল স্কয়ার করে দিচ্ছি, তোমাকে হালকা পাতলা ক্যালকুলেশন স্কিপ করতে হবে। ওকে, একদম বসাই ছোট বাচ্চার মতো ক্যালকুলেশন করা যাবে না, মাথায় হালকা পাতলা দিয়ে
একটা অ্যাডভান্স চিন্তা ভাবনা করা লাগবে, নাইলে তুমি টাইমের ভিতর শেষ করতে পারবে না, ঠিক আছে? আবার এত বেশি বড় স্কিপ করে ফেলিও না, তখন কিন্তু তুমি নিজেই ভুল করে ফেলবা স্কিপ করতে গিয়ে। হ্যাঁ, অত কাবিল হয়ে গেলে আবার সমস্যা। এজন্য হালকা পাতলা জিনিস ইমাজিন করা যায়, বাট বড় জিনিস না, তখন নিজেরই ভুল হয়ে যায় আসলে। আচ্ছা, বসাইলাম মাইনাস 2h, এই মাইনাস 2 ইন্টু কে এর বদলে আমরা কি বসাবো? 3h। তাহলে এটাই একেবারে চিন্তা করে ফেলি, কে এর বদলে যদি আমরা এটা বসাই তাহলে কি হবে? মাইনাস 6h প্লাস 14, মাইনাস 6h প্লাস 14 ইকুয়ালস টু হচ্ছে 1/2। ঠিক আছে? তাহলে এখানে কয়টা এইচ স্কোয়ার আছে? 10টা এইচ স্কোয়ার আছে। কয়টা এইচ আছে? মাইনাস 40, এখানে মাইনাসের মাইনাস 50টা এইচ আছে। 49, 14, 49 14 কত? 63 না? আচ্ছা, প্লাস 63 ইকুয়ালস টু 1/2। এখন এখানে এইচ এর মান বের করার জন্য আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 2টা এদিকে গুণ করে দিই। তাহলে 20h স্কোয়ার মাইনাস 100h প্লাস 63 দুগুণে 126, ওই যে তারপর 1টাই পাশে চলে আসবে না? তাহলে কত হবে? 125, 115 ইকুয়ালস টু 0। এবার এটা ক্যালকুলেটরে সলভ করো। হ্যাঁ, 125, সরি 125। তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো, 4h স্কোয়ার মাইনাস আর 25h প্লাস 5 25 125 না, ইকুয়ালস টু 0। তাহলে এটা ইয়া হচ্ছে আর কি, আমরা 5 দিয়ে ডিভাইড করছি না, তাহলে এটা 20 হবে, সরি এটা 20 হবে। তাহলে এই ক্ষেত্রে ওই 2h মাইনাস 5 হোল স্কোয়ার হচ্ছে আর কি। তাহলে h এর মান কত? 5/2 না? হ্যাঁ, h এর মান কত? 5/2 না? এটা তুমি এখানে বসাইলে তুমি কে এর মান পাবা না? হ্যাঁ, তো h কে বের করে এই যে 1 নং বসাই দিলে তো আমাদের কি বের হয়ে যাবে? সমীকরণ বের হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা যদি h এর মানটা কোথায় বসাই দিব? ওই যে 2 এ বসাই দিব। তাহলে 2 এ বসাইলে কে সমান কত হবে? 3 ইন্টু 5/2, তাহলে গুণ করলে 15/2 মাইনাস 7, হুইচ ইজ কে এর মান হবে 1/2। এইবার এই যে কে এর মান এবং এই যে এইচ এর মান, এটা নিয়ে এখানে বসাই দাও, যেটা আমাদের মূলত প্রথম টার্গেট ছিল, যে এইচ এর মান এবং কে এর মান বের করব, একদম প্রথমের টার্গেট, ঠিক না? তাহলে আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এই যে এই জায়গায় বসাইলে ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি ইকুয়েশন চলে আসবে। তাহলে এখানে 5/2 বসাবে, এখানে হাফ বসাবে। হোল স্কোয়ার যদি তুমি করতে চাও করতে পারো, না করতে চাইলে নাই। স্কোয়ার টু স্কোয়ার করে দিলে এখানে আর দড়ি দিকে লাভ নাই, সুতরাং বৃত্তের সমীকরণ নির্ণেয় বৃত্তের সমীকরণ। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? 2 ভ্যারিয়েন্টের ম্যাথ বোঝা গেল? একই টাইপের মধ্যে দুই ধরনের ভ্যারিয়েন্ট হইতে পারে। ওকে, একই টাইপের মধ্যে 2 ধরনের ভ্যারিয়েন্ট আমাদের হইতে পারে। শেষ কিনা বলো, আমরা আরেকটা শুরু করি। শেষ, তোমার শেষ। ওকে, বুঝছো? তাইলে এক ভ্যারিয়েন্ট হচ্ছে 2 বিন্দু দিয়ে গিয়ে বলে যে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, আর এক ভ্যারিয়েন্ট হচ্ছে যে একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে তোমাকে, ঠিক না? তারপর একটা বিন্দু দেওয়া থাকবে, তারপর বলবে কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তাহলে অনেক ক্ষেত্রে কেন্দ্র রেখার উপর অবস্থিত ফিক্স বলে দিচ্ছে। আগের প্রবলেমটাতে 2টা বিন্দু দেওয়া ছিল, আর এই প্রবলেমটাতে একটা বিন্দু দেওয়া আছে এবং ব্যাসার্ধটা দেওয়া আছে, যে কোনো 2টা দেওয়া থাকবে। ওকে, তো আমাদের সুবিধা হয় বের করে। আচ্ছা, এরপরে টাইপে আসে, টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7।
টাইপ নাম্বার 7 এ আমরা দেখব যে কেন্দ্র অক্ষের উপর এবং দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ। কেন্দ্র যখন অক্ষের উপর থাকবে, ওকে, কিছু কিছু প্রবলেমসে তোমাকে বলে দিবে কেন্দ্র অক্ষের উপর এবং দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, এই ধরনের আমরা বৃত্তের সমীকরণ ডিরাইভ করব। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর। 30 নম্বর বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত এবং মূল বিন্দু 2, 3 বিন্দু দিয়ে যায়। ধরো এই যে x অক্ষ y অক্ষ একটু আঁকিয়ে না, মূল বিন্দু এবং 2, 3 বিন্দু দিয়ে যাচ্ছে এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। ধরো এটা বৃত্ত, মূল বিন্দু এবং 2, 3 বিন্দু দিয়ে যাচ্ছে, এটা ধরো মূল বিন্দু এবং কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। ওকে, হ্যাঁ, তাহলে তোমাদেরকে এটা হয়তো আমি বলছি, ধরো একটা বৃত্তের সমীকরণ নরমালি ধরো x² + y² ধরো 2gx 2fy + c = 0 না, এটা বৃত্তের সমীকরণে। এখন এই বৃত্তটা যদি দেখো 0, 0 দিয়ে যদি যায়, তাহলে দেখো তো 0, 0 বসলে c এর মান 0 না? হ্যাঁ, তারপর বলতে পারি যে c এর মান কখন 0 হয়? যখন বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি না যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x² y² 2gx 2fy = 0। তোমার ওখানে আর c দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ধরি মূল বিন্দুগামী বৃত্তটির সমীকরণ, ধরি মূল বিন্দুগামী বৃত্তটির সমীকরণ, ঠিক আছে? সি দেওয়ার দরকার নাই, = 0। 1 নাম্বার ধরে নিচ্ছি। ওকে, হ্যাঁ, এখন এই বৃত্তটা যাচ্ছে কোন বিন্দু দিয়ে? -2, 3 বিন্দু দিয়ে। আচ্ছা, আরেকটা ব্যাপার তারা বলছে কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর। x অক্ষের উপর কে 0 বলো তো? y 0 না? তাহলে কেন্দ্রে শুধুমাত্র কি থাকবে? -g থাকবে। তারা -f তো 0 হবে, -f0 মানে হচ্ছে f0, f0 মানে হচ্ছে এই অংশটা থাকবে। আচ্ছা, তাহলে সুতরাং কেন্দ্র x অক্ষের উপর, কেন্দ্র x অক্ষের উপর হলে এই f এর মানটা কত হয়? 0। ঠিক আছে, f পাইলাম। এখন টার্গেট হচ্ছে g বের করা। এখন টার্গেট কি বের করা? g বের করা। ঠিক আছে, g কিভাবে বের করব বলো দেখি। জি কিভাবে বের করব? ওই যে 2, 3 বিন্দু দিয়ে যাচ্ছে না, তার মানে কি বলবো? 1 কোন বিন্দু দিয়ে যায়? 2, 3 বিন্দু দিয়ে। তার মানে এই যে 2² + 3² + 2 × g × 2, এটা দেওয়া দরকার না? এমনিও তো y এর মান বসাইলাম না, f তো এমনিও 0, ঠিক না? এখান থেকে তুমি কি পাচ্ছ? g এর মান কত পাচ্ছ? 2 × 4 3 তারিখে 9 13 -13 / 4 -13 / 4, ঠিক আছে না? f বের করছি, g বের করছি। সুতরাং বৃত্তের সমীকরণ কত হবে? x² + y² আর +2 g এর মান এটা বসাইলে -13 / 4, f এর মান বসানোর দরকার নেই, = 0। ঠিক আছে, কাটাকাটি করে একটা কাজ করো, 4 দিয়ে গুণ করে ফেলো। 4x² + 4y² -26 = 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বুঝা গেল? বুঝছো? এটা ঢাকা বোর্ড 2023 এর খতে আসছে, লিখে রাখতে পারো। ঢাকা বোর্ড 2023 এর খতে আসছে। এখন এরপরে যে 31 নম্বর প্রবলেমটা আছে, এটা একটু করে তারা ঘুরাই দিছে। তারা মূল বিন্দু না দিয়ে তারা বলছে 3, 5 এবং 6, 4। আমাদের এখানে 0, 0 একটা 2, 3 দেওয়া আছে না? তারা বলছে একটা হচ্ছে 6, 5 এবং আরেকটা হচ্ছে গিয়ে কত? 3, 4। ওটা বের করা যাবে না? পারা যাবে না ওটা? সেম। তাহলে ওটা যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
এটা পুরোটাই ধরে নিতে হবে, প্লাস সি সমান 0 ধরে নিতে হবে। তারপর আমরা যেহেতু x অক্ষের উপর কেন্দ্র, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই টার্মটাকে আমরা না ধরতে পারি, আমরা ধরে নিব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0। তারপর ওই সমীকরণকে একবার একটা বিন্দু দিয়ে সিদ্ধ করাবো, g এবং c রিলেটেড একটা সমীকরণ পাবো, আরেকবার আরেকটা বিন্দু দিয়ে সিদ্ধ করাবো, আবার g এবং c রিলেটেড আরেকটা ইকুয়েশন পাবো, এবং দুই ইকুয়েশন সলভ করলে gc বের হবে, gc নিয়ে এখানে বসাই দিব, কাজ শেষ। ওকে, পারা যাবে? 32 নম্বর, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত এবং যার মূল বিন্দু সেম 33 ও সেম। ওকে, তাহলে পারা যাবে? কেন্দ্র যদি বলে অক্ষের উপর এবং দুটো বিন্দু দিয়ে যায়, সমীকরণ বের করা যাবে না? ওকে, এবার লিখো অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ টাইপ নাম্বার 8। অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ বাসছে কয়টা? কয়টা বসছে দেখো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা ম্যাথ করাই, টাইপ নাম্বার 8 করি আমরা। টাইপ নাম্বার 8, এটা আমরা কি পড়বো? অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে, খেয়াল করো এগুলো আমরা সূত্রতে বলছিলাম, যখন x অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তো সেই বৃত্তের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্রের এই অংশটার মান এটা কি মাইনাস এফ না? হ্যাঁ, তো মাইনাস এফ এর মান কি হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে না? হ্যাঁ, তাহলে এই যে আর এর মান হবে, এই কেন্দ্র যেহেতু মাইনাস জি মাইনাস এফ, এই আর একটা ডিসটেন্স না, তাহলে এটার ক্ষেত্রে মাইনাস এফ প্লাস এফ এরকম কোনো কিছু হবে নাকি অলওয়েজ প্লাস হবে? এই জন্য এফ এর মডুলাস। ঠিক আছে, তাহলে এক্স অক্ষকে যখন টাচ করবে, এক্স অক্ষকে যখন টাচ করবে তখন রেডিয়াসটা বেসিক্যালি ওই বৃত্তের কেন্দ্রের কোটির মডুলাস, মানে ওয়াই এর ভ্যালুর মডুলাস। ঠিক আছে, এবং আমরা কি বলছিলাম, এখান থেকে যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ বলছিলাম না? হ্যাঁ, একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে? 2√g² - c না? হ্যাঁ, সূত্র প্রমাণ করছিলাম তো, 2√g² - c না? তো এখানে দেখো, যদি বৃত্তটা আরেকটু নিচে হইতো তাহলে একটা পরিমাণ অংশ ছেদ করতো না এক্স অক্ষ থেকে? সেই ছেদকৃত অংশ কি ছিল? 2√g² - c, ঠিক না? এখন তুমি তুলতে তুলতে যখন টাচ করাবে তখন এই ছেদকটার পরিমাণ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক না? 2 ওইদিকে গেলে 0 হবে, স্কয়ার করলে g² - c সমান 0 হবে, তখন আলটিমেটলি g² সমান কত হবে? c হবে। তো এই দুইটা কন্ডিশন মনে রাখবা যখন এক্স অক্ষকে টাচ করবে। ঠিক আছে? হ্যাঁ, ওয়াই অক্ষকে টাচ করলে উল্টা হবে, উল্টা। এই যে এই আরটা বেসিক্যালি মাইনাস জি এর কি হবে? মডুলাসের সমান হবে, এবং ওই ওয়াই অক্ষের ছেদাংশ 2√f² - c যদি টাচ করে তাহলে ছেদাংশ নাই, ছেদাংশ হচ্ছে 0। যখন ছেদাংশ 0 হয় তখন টাচ করে। ওকে, তাহলে এখানে f² সমান কত হবে? c হবে। তাহলে এই দুইটা কন্ডিশন আমরা ওয়াই অক্ষকে স্পর্শ করলে মনে রাখবো। এবং যদি একটা বৃত্ত, ওকে, both touch, যদি একটা বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোটাকেই যখন স্পর্শ করবে, ওকে, তাহলে সেক্ষেত্রে এটাইও হবে এটাইও হবে, তখন আর সমান আমরা কি বলতে পারি? জি এর মডুলাস বা এফ এর মডুলাস, এবং g² সমান f² সমান কি হবে? c হবে। এটা একটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। ক্লিয়ার? এক্স অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে আমাদের এই কন্ডিশনগুলো ব্যবহার করা লাগবে। এগুলো আমি যদিও যখন আমি সূত্র প্রমাণ করাইছিলাম তখন যদিও পড়াইছিলাম, জাস্ট হালকা একটু রিভিউ দিলাম, হালকা একটু রিক্যাপ দিলাম আমরা।
ঠিক আছে, এই ম্যাথ এই কন্ডিশনগুলো আমাদের এই টাইপের ম্যাথে আমাদের কাজে লাগবে। ওকে, একটা প্রবলেম সলভ করাবো, সেটা হচ্ছে 34 নাম্বার প্রথম প্রবলেমটা। ওকে, এটা তুলো আগে। মডুলাস অফ এফ মানে এটা আর এটা একসাথে হবে, দুটোটা কোকে টাচ করলে তখন জি এর মডুলাস অথবা এফ এর মডুলাস, যে কোনো একটা মডুলাস করলে আর কে পাওয়া যাবে। ঠিক আছে, আর সি পাওয়া যাবে যে কোনো একটাকে, জি অথবা এফ যে কোনো একটাকে যদি তুমি স্কয়ার করো। শেষ? হ্যাঁ, ওকে ওকে ওকে। পরীক্ষা কবে? অস্ট্রিয়া ফাইনাল? হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারটা পড়াই ফেললে তোমাদের ফাংশনটা মনে হয় একটু পড়ানো বাকি আছে। ঠিক আছে, ফাংশনটা পড়াবো, আর সাথে তো ওই বেচে 4টার বেচে তোমাদের বেচ একসাথে আমরা ওই বেচে বাকি চ্যাপ্টারগুলো পড়াবো। ঠিক না? ওই বেচে আমরা একটা পড়াইছি না একসাথে? হ্যাঁ, একটা পড়াইছি। তারপরে এখন আজকে থেকে ওই বেচে আমরা 4টার বেচে শুরু করবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যেটা চ্যাপ্টার 6। এরপর আরেকটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ। ঠিক আছে, তাহলে ওদের বেচ আর তোমাদের বেচে পার্থক্য জাস্ট একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে ফাংশন। এটা শেষ হওয়ার পরে আর কি। ঠিক আছে, ওই ফাংশনটাই হচ্ছে আমাদের এক্সট্রা করে একটু পড়াতে হবে এই বেচে। বলো কি বলছে? হ্যাঁ, 34 নম্বর এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষের ছেদিতাংশের পরিমাণ 6 একক। দেখো, এই x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে ছেদ করে 6 একক অংশ ছেদ করে 40 বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে? হ্যাঁ, এই বৃত্তের সমীকরণ আমাদেরকে কি করা লাগবে? বের করতে হবে, এবং দেখাইতে বলছে যে এই ধরনের দুটো বৃত্ত পাওয়া যাবে। কয়টা বৃত্ত পাওয়া যাবে? দুটো বৃত্ত পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে আর বের করার কোনো স্কোপ নাই। তাহলে আর বের করতে না পারলে আমরা কি ধরে নিই? জিএফসি ধরে নিই। ঠিক না? ধরি বৃত্তটার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g x প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমরা 1 নং সমীকরণ। ওকে, প্রথম কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে 40 বিন্দু দিয়ে যাই, তাহলে 1 নং 40 দিয়ে যদি যাই, তাহলে সুতরাং এখানে 16 হবে 4 বসাইলে, এখানে 0 হবে, এখানে 4 বসাইলে প্লাস 8g হবে, এখানে 0 প্লাস c ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 8g প্লাস c ইকুয়ালস টু -16। আবারও আমাদের টার্গেট হচ্ছে জিএফসি বের করা। ওকে, কি বের করা? জিএফ এবং সি বের করা। এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে, খেয়াল করো, এক্স অক্ষকে যেহেতু টাচ করছে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি বলতে পারি? আর সমান কি হয়? আর সমান হচ্ছে এফ এর মডুলাস। ঠিক না? তাহলে আমরা কি বলতে পারি এখানে? ও আচ্ছা, এখানে তো আর আর নাই। ঠিক না? তো ওই আরেক কন্ডিশনটা বাদ দাও, আরেকটা ছিল এক্স অক্ষকে টাচ করলে জি স্কয়ার সমান সি ছিল। ঠিক না? যেহেতু আর নিয়ে এখানে কাজ করছি না, তাহলে জি স্কয়ার সমান আমরা কি বলতে পারি? জি স্কয়ার সমান আমরা সি বলতে পারি। ঠিক আছে, আবার এই ওয়াই অক্ষের ছেদাংশ কি ছিল? এটা 6 না? হ্যাঁ, তো ওয়াই অক্ষের ছেদাংশকে আমরা কি বলতাম? 2√f² - c না?
হ্যাঁ, তাহলে ওয়াই অক্ষের ইন্টারসেপশন 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এটা কত দেওয়া আছে? 6 দেওয়া আছে না? এখান থেকে 2 এর দিকে ভাগ করে দিলে 3, বর্গ করলে এফ স্কোয়ার মাইনাস সি সমান হচ্ছে 9। বুঝছি? হ্যাঁ, অথবা এফ স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস সি। এটা ধরো তুমি 4 নাম্বার সমীকরণ। আমাদের টার্গেট ছিল বরাবরের মতোই, প্রথম থেকে আমাদের টার্গেট ছিল আমরা জিএফসি বের করব। সেই উদ্দেশ্যে আমরা 3টা সমীকরণ বের করেছি, যেহেতু 3টাই চলো, ঠিক না? কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আগের প্রবলেমগুলোর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে F0 হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে C0 হচ্ছে, তখন চলক কমে গেছে। বাট এখন কোনোটাই 0 হয় নাই, তিনটাই আছে চলক। এখন 3টা সমীকরণ আমাদের সলভ করতে হবে। এটা সলভ করতে হবে, ঠিক আছে? এটা এটা এবং এটা। এখন বলো এই 3টা সমীকরণ কিভাবে সলভ করা যায়? প্রথমে হচ্ছে এটা আর এটা একদম খুব সুন্দরভাবে সলভ করা যায়। দেখো সি এর মান তুমি এখানে বসাই দিলে জি এর দ্বিঘাত সমীকরণে কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে 3 নং এর কিসের মান বসাবো? সি এর মান কোথায় বসাই দিব? এর 2 নং এ বসাই দিব। বসাইলে কত হবে? এই সি এর জায়গায় জি স্কয়ার বসাই দিলে তাহলে জি স্কয়ার প্লাস এই জি 16 এর পাশে নিয়ে আসলে প্লাস 16 = 0। ওকে, এটা হচ্ছে জি প্লাস 4 হোল স্কয়ার। হ্যাঁ, জি প্লাস 4 হোল স্কয়ার হইলে জি প্লাস 4 হোল স্কয়ার সমান 0, যেখান থেকে জি এর মান -4 আসবে। ঠিক আছে, একটা বের করে ফেললাম। সুতরাং সি এর মান কত হবে বলো? এটা হোল স্কয়ার না সি এর মান? তাহলে কত হয়? 16। আরেকটা বের করে ফেললাম। এফ এর মান এখান থেকে বের করা যায় না? হ্যাঁ, দেখো তো এফ স্কয়ার সমান 9 প্লাস সি এর মান 16 না? এই এফ সমান কত? প্লাস মাইনাস বলো, প্লাস মাইনাস 5 না? এফ এর মান বের করছি না? হ্যাঁ, তাহলে জিএফসি এই জায়গায় বসাই দিলে আমরা সমীকরণ পাবো না? এবং মজার ব্যাপার হচ্ছে এফ এর মান কয়টা আসছে? 2টা আসছে না? এখানে প্লাস নিয়ে জিএফসি বসাইলে একটা সমীকরণ পাবো, এখানে মাইনাস নিয়ে জিএফসি বসাইলে আরেকটা সমীকরণ পাবো। তাহলে বৃত্তের সমীকরণ কয়টা আসছে? 2টা না? ওটাইও প্রমাণে দেখাইতে বলছে দেখাও যে এটা 2টি বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে, এখন কেন 2টো বৃত্ত হয় সেটা আমি তোমাকে বুঝাই। এটুকু তো পারবা, বাকিটা তো পারবা। জিএফসি এখানে বসাই দিবা, কাজ শেষ। ওখানে প্লাস নিয়ে মাইনাস নিয়ে 2টা ইকুয়েশন আসবে। কেন 2টা ইকুয়েশন আসে? তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে x অক্ষকে 40 বিন্দুতে টাচ করে এবং y অক্ষ থেকে 6 পরিমাণ অংশ খণ্ডন করে। তোমাকে বলে নাই y অক্ষের ধনাত্মক দিক থেকে 6 পরিমাণ অংশ ছেদ করে, y অক্ষের ঋণাত্মক দিক থেকে 6 পরিমাণ অংশ ছেদ করে। তার মানে এটা কোন দিক থেকে করতে পারে? 6 পরিমাণ অংশ 40 বিন্দুতে টাচ করে ধনাত্মক দিকেও ছেদ করতে পারে, আবার 40 বিন্দুতে টাচ করে ঋণাত্মক দিকেও কি করতে পারে? ছেদ করতে পারে। ঠিক আছে, এখন দেখো এই কেন্দ্র ভালো করে খেয়াল করো, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ না? আচ্ছা, এখানে তুমি এফ এর 2টা মানের জন্য তুমি 2টা বৃত্ত পেয়ে যাচ্ছ না? এফ এর মান প্লাস হইলে বলো তুমি উপরে বৃত্ত পাবো নাকি নিচের বৃত্ত পাবো? হ্যাঁ, এফ এর মান যদি প্লাস হয় তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তখন তুমি নিচের বৃত্ত পাবা এফ এর মান প্লাসের জন্য। এফ এর মান প্লাস হইলে মাইনাস এফ মাইনাস হয়ে যাবে, তখন তুমি নিচের বৃত্ত পাবা। উল্টা, এফ এর মান মাইনাস হইলে এই মাইনাস আর এফ এর মানের মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ওয়াই এর ভ্যালুটা উপরে তুলে দিবে, অর্থাৎ এফ এর মান মাইনাস হবে। এটাও একটু লিখে রাখো, বুঝছো? আজকে কি খবর? ভালো আছো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোমাকে এই প্রশ্নটা মডারেট করে দিতে পারে যদি বলে, দেখো যদি বলে যদি বলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 6 পরিমাণ অংশ ছেদ করে, তখন তুমি এই এফ এর মানটা কি নিবা? মাইনাস নিবা, কারণ ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে হইলে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে চলে যাবে, প্রথম চতুর্ভাগে চলে গেলে মাইনাস এফ কে আমাকে প্লাস বানাইতে হবে, এই জন্য এই এফ এর মান মাইনাস নিব। ঠিক আছে, আর যদি বলে ওয়াই এর ঋণাত্মক দিক থেকে 6 পরিমাণ অংশ ছেদ করে, তখন আমরা এফ এর মানটা প্লাস নিব। এফ এর মানটা প্লাস নিলে মাইনাস এফটা মাইনাস হবে, তখন নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে, আমরা 34 পর্যন্ত করলাম। আমরা ইনশাআল্লাহ আর 2টা লেকচার লাগবে এটাতে।
আজকে 5 নাম্বার না 6 নাম্বার 7 নাম্বার লেকচারে শেষ হয়ে যাবে। এটা একটু আমরা বেশি লেকচার নিয়ে ফেলতেছি মনে হয়, আমাদের কম ডিউরেশনে ক্লাস হচ্ছে, ওই জন্য আমাদের একটু লেকচার বেশি লাগতেছে। একটু যদি আমাদের লেকচারগুলো যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি হইতো তাহলে অর্ধেকে চলে আসতো। ঠিক আছে।